রাতে ছাদে কাপড় নামাতে গিয়েছিলাম। ছেলে এসে বলল, মা, আজ আকাশে অনেক তারা। আমি মাথার উপরে তাকালাম। সত্যিই অসংখ্য তারা জ্বলছে। ছেলে আমার পাশে এসে দাঁড়াল। বলল, মা, তুমি এই তারাগুলোর চেয়েও উজ্জ্বল। আমি কাপড় নামাতে লাগলাম। সে আমার হাত থেকে কাপড় নিয়ে বলল, আমি সাহায্য করি। একসাথে কাপড় নামাতে নামাতে তার হাত আমার হাতে স্পর্শ করল। সে বলল, মা, এই তারার আলো, তুমি দেবীর মতো লাগছ। ছাদে হাওয়া বইছে। আমার শাড়ি উঠছে। ছেলে আমার শাড়ির আঁচল ধরে দিল। এই সময় সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই তারাদের সামনে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে বিয়ে করব। কাপড়ের ঝুড়ি মাটিতে পড়ে গেল। আমি তারার দিকে তাকিয়ে আছি। ছেলে বলল, এই তারারা আমাদের প্রেমের সাক্ষী হোক। রাতের নিস্তব্ধতায় শুধু আমাদের দুজনের শ্বাসের শব্দ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, সুদীপ আর রিয়া। সুদীপ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই রহস্যময় ঘটনা শুরু হয়েছিল সেই রাতেই। আমি তখনও জানতাম না যে আমার জীবনে এমন একটা অদ্ভুত রহস্য অপেক্ষা করে আছে। সুদীপ যখন বলেছিল, মা, আমি তোমাকে বিয়ে করব, তখন আমি ভেবেছিলাম সে হয়তো মজা করছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম সে একদম গম্ভীর। আমি বললাম, সুদীপ, তুই কি বলছিস? আমি তো তোর মা। সুদীপ হেসে বলল, মা, তুমি কি ভাবছ? আমি বলছি যে আমি তোমার মতো একজন মহিলাকে বিয়ে করব। তুমি আমার আদর্শ। তোমার মতো করে যে মেয়ে সংসার করতে পারবে, আমি তাকেই বিয়ে করব। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সুদীপের কথাটা এভাবে ভাবিনি। আমি বললাম, আচ্ছা, এটা তো ভালো কথা। কিন্তু এত রাতে ছাদে এসে এসব কথা কেন? সুদীপ আকাশের দিকে তাকিয়ে বলল, মা, আমি আজ একটা স্বপ্ন দেখেছি। খুব অদ্ভুত স্বপ্ন। কি স্বপ্ন? আমি জিজ্ঞাসা করলাম। সুদীপ বলতে শুরু করল, মা, স্বপ্নে দেখলাম আমরা এই বাড়িতে নেই। আমরা একটা পুরানো বাড়িতে আছি। সেই বাড়ির একটা গোপন কক্ষ আছে। সেই কক্ষে একটা পুরানো বাক্স রাখা আছে। আর সেই বাক্সে আছে একটা মানচিত্র। আমি অবাক হয়ে বললাম, মানচিত্র? কিসের মানচিত্র? সেটাই তো আশ্চর্য, মা। মানচিত্রে একটা গুপ্তধনের সন্ধান আছে। আর সেই গুপ্তধন লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের পুরানো বাড়িতে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, সুদীপ, তুই এসব কি বলছিস? এটা তো শুধু স্বপ্ন। সুদীপ আমার হাত ধরে বলল, মা, কিন্তু স্বপ্নটা এত স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল সত্যি। আর তুমি জানো তো, আমাদের দাদুর বাড়িটা আমরা কখনো দেখিনি। এটা সত্যি। আমার শ্বশুর বাবা মারা যাওয়ার পর সেই বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছিল। আমরা কখনো সেখানে যাইনি। সুদীপ আবার বলল, মা, স্বপ্নে আরও দেখলাম যে সেই গুপ্তধন পেলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। আমরা বিদেশে পড়তে পারব। রিয়াকে ভালো স্কুলে ভর্তি করাতে পারব। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটা তো শুধু স্বপ্ন। বাস্তবে এর কোনো মূল্য নেই। সুদীপ হঠাৎ উত্তেজিত হয়ে বলল, মা, কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমার এই স্বপ্নের একটা প্রমাণ আছে? কি প্রমাণ? সুদীপ তার পকেট থেকে একটা পুরানো চাবি বের করল। চাবিটা দেখতে অনেক পুরানো, মরিচা ধরা। আমি অবাক হয়ে বললাম, এটা কোথায় পেলি? আজ সকালে বাজার থেকে ফিরে আসার সময় রাস্তায় পেয়েছি। এটা দেখার সাথে সাথেই মনে হলো যে এটা আমার পূর্বপরিচিত। আর রাতে স্বপ্নে দেখলাম যে এই চাবি দিয়েই সেই গোপন কক্ষ খোলা যায়। আমার মনে এক অদ্ভুত অনুভূতি হল। স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা যোগসূত্র যেন তৈরি হয়ে গেছে। আমি বললাম, সুদীপ, এসব নিয়ে বেশি ভাবিস না। চাবিটা কারো পড়ে গেছে, তুই কুড়িয়ে পেয়েছিস। কিন্তু সুদীপ বলল, মা, আমার মনে হচ্ছে এটা শুধু কাকতালীয় নয়। আমি খোঁজ নিয়ে দেখেছি, দাদুর বাড়িটা এখন একটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত। কেউ সেখানে থাকে না। আমার গায়ে আবার কাঁটা দিল। আমি বললাম, তুই এসব খোঁজ কি করে নিলি? আজ কলেজে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। সে বলেছে যে তার বাবা সেই এলাকার। সে বলেছে যে সেই বাড়িতে রাতে অদ্ভুত শব্দ হয়। আমি ভয় পেয়ে বললাম, সুদীপ, তুই এসব কথা আর বলিস না। আমার ভয় লাগছে।
সুদীপ আমার হাত আলতো করে চেপে বলল, মা, ভয়ের কিছু নেই। আমি একা যাব না। তুমি, বাবা আর রিয়া সবাই মিলে যাব। কি যাব? সেই বাড়িতে? হ্যাঁ, মা। একবার যদি আমরা গিয়ে দেখি, যদি সত্যিই কোনো গুপ্তধন থেকে থাকে। আমি বললাম, সুদীপ, এসব গল্পগুজবের কথা। বাস্তবে এরকম কিছু হয় না। তাহলে একবার গিয়ে দেখেই আসি না কেন? যদি কিছু না থাকে তাহলে আমার স্বপ্নের কথা ভুলে যাব। সেই রাতে আমরা অনেক কথা বলেছিলাম। সুদীপের উৎসাহ দেখে শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম। ভাবলাম, একবার গিয়ে দেখিয়ে দিলেই সব শেষ। পরের দিন সকালে আমি রবিনকে সব বললাম। রবিন প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু সুদীপ যখন চাবিটা দেখাল আর তার স্বপ্নের কথা বলল, তখন রবিনও একটু আগ্রহী হয়ে উঠল। রবিন বলল, আচ্ছা, একবার গিয়ে দেখি। তবে আমার মনে হয় না সেখানে কিছু পাব। রিয়াকে যখন বললাম, সে খুব উত্তেজিত হয়ে উঠল। বলল, দিদি, এটা তো অ্যাডভেঞ্চারের মতো। আমি তাকে বললাম, রিয়া, এটা কোনো খেলা নয়। সত্যি কিছু থাকলে তো সেটা ভালো, না থাকলেও সমস্যা নেই। 3 দিন পরে আমরা সব মিলে বের হলাম। সেই পুরানো বাড়িটা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। গাড়িতে করে যেতে প্রায় 1 ঘন্টা লাগল। বাড়িটা দেখে আমার মনে হলো যেন কোনো ভুতুড়ে সিনেমার সেট। পুরানো, ভাঙাচোরা। বাগানটাও জঙ্গলের মতো হয়ে গেছে। রবিন বলল, এখানে তো কেউ থাকে না মনে হচ্ছে। সুদীপ বলল, এই তো ভালো। আমরা নির্বিঘ্নে খোঁজ করতে পারব। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরেও সব ধুলোবালি, মাকড়সার জাল সর্বত্র। সুদীপ তার স্বপ্নের কথা মনে করে বলল, মা, স্বপ্নে দেখেছি যে গোপন কক্ষটা সিঁড়ির নিচে। আমরা সিঁড়ির কাছে গেলাম। সুদীপ ভালো করে খুঁজতে লাগল। হঠাৎ সে একটা লুকানো দরজা খুঁজে পেল। আমার গায়ে আবার কাটা দিল। সুদীপের স্বপ্ন কি সত্যি হতে যাচ্ছে? সুদীপ চাবিটা দরজার তালা লাগাল। অবিশ্বাস্য! চাবিটা পুরোপুরি মিলে গেল। দরজা খুলে গেল। ভেতরে একটা ছোট কক্ষ। কক্ষের মাঝখানে একটা পুরানো কাঠের বাক্স। রিয়া উত্তেজিত হয়ে বলল, দিদি, সত্যিই একটা বাক্স। আমরা সবাই বাক্সের কাছে গেলাম। বাক্সটাও খোলা ছিল। ভেতরে সত্যিই একটা পুরানো মানচিত্র। রবিন অবিশ্বাস্য চোখে বলল, এটা কিভাবে সম্ভব? সুদীপ মানচিত্রটা বের করল। মানচিত্রে একটা জায়গা চিহ্নিত করা আছে। সেখানে লেখা সম্পদ। আমি মানচিত্রটা দেখে বললাম, এই জায়গাটা তো আমাদের বাড়ির কাছেই। সুদীপ উত্তেজিত হয়ে বলল, মা, তাহলে সত্যিই কোনো গুপ্তধন আছে। রবিন মানচিত্রটা আরও ভালো করে দেখে বলল, এই জায়গাটা তো আমাদের বাড়ির পেছনের সেই পুকুরের কাছে। আমরা দ্রুত বাড়িতে ফিরে আসলাম। সবাই উত্তেজিত। মনে হচ্ছিল সত্যিই কিছু একটা পাব। বাড়িতে এসে আমরা মানচিত্র অনুযায়ী জায়গাটা খুঁজে বের করলাম। পুকুরের পাশে একটা বড় গাছের নিচে। রবিন বলল, এখানে খোঁড়াখুড়ি করতে হবে। পরের দিন সকালে আমরা কোদাল নিয়ে খোঁড়া শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর আমরা একটা ধাতব বাক্স পেলাম। রিয়া লাফিয়ে উঠল, পেয়েছি, পেয়েছি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সত্যিই কি গুপ্তধন পেয়ে গেছি? বাক্সটা তুলে আনলাম। বেশ ভারী। রবিন বাক্সটা খোলার চেষ্টা করল। বাক্স খুলতেই আমরা দেখলাম অনেকগুলো পুরানো স্বর্ণের মুদ্রা আর কিছু দামি রত্নপাথর। আমি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছি। সত্যিই গুপ্তধন। সুদীপ খুশিতে চিৎকার করে উঠল, মা, আমার স্বপ্ন সত্যি হয়েছে। রবিন স্বর্ণের মুদ্রাগুলো হাতে নিয়ে বলল, এগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরানো। হয়তো আমাদের পূর্বপুরুষরা লুকিয়ে রেখেছিলেন। আমি বললাম, কিন্তু সুদীপ এসব কিভাবে স্বপ্নে দেখল? এই প্রশ্নের জবাব আমাদের কারও কাছে নেই। কিন্তু সত্যি হল যে আমরা একটা সত্যিকারের গুপ্তধন পেয়েছি। সেই দিন থেকে আমাদের জীবন পাল্টে গেল। স্বর্ণের মুদ্রা আর রত্নপাথরগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পেলাম। সুদীপ বিদেশে পড়তে গেল। রিয়াকে শহরের সেরা স্কুলে ভর্তি করালাম। আমরা একটা নতুন বাড়িও কিনলাম। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেই রাতের পর থেকে সুদীপ আর কখনো এমন স্বপ্ন দেখেনি। আমি অনেকবার ভেবেছি, এটা কি সত্যিই কোনো স্বপ্ন ছিল, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি সুদীপকে সাহায্য করেছিল? আজও আমি জানি না এর সঠিক জবাব। কিন্তু একটা বিষয়ে আমি নিশ্চিত, সেই রাতে ছাদে তারার নিচে যে কথা হয়েছিল সেটাই আমাদের জীবন পাল্টে দিয়েছে। রবিন অনেক সময় বলে, মীরা, তুমি কি কখনো ভাবো যে এই সব ঘটনা কি আসলেই সত্যি?
আমি হেসে বলি, রবিন, সত্যি কি মিথ্যা সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা এখন সুখী। কিন্তু আমার মনে কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে। যেমন, সুদীপ সেই চাবিটা সত্যিই রাস্তায় পেয়েছিল? নাকি চাবিটা তার কাছে অন্যভাবে এসেছিল? একদিন সুদীপকে জিজ্ঞাসা করেছিলাম, সুদীপ, তুই কি নিশ্চিত যে চাবিটা রাস্তায় পেয়েছিলি? সুদীপ একটু ভেবে বলেছিল, মা, সত্যি বলতে কি, আমার পুরোপুরি মনে নেই। মনে হয় হয়তো দাদুর পুরানো জিনিসপত্রের মধ্যে পেয়েছিলাম। এই কথা শুনে আমার মনে হল যে হয়তো পুরো ব্যাপারটাই ভিন্ন। হয়তো আমাদের পূর্বপুরুষরাই এই গুপ্তধনের কথা কোনোভাবে সুদীপকে জানিয়েছিলেন। যাই হোক, আজ প্রায় 5 বছর পরে আমরা সবাই সুখী। সুদীপ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছে। ভালো চাকরি পেয়েছে। রিয়াও খুব ভালো ফলাফল করছে স্কুলে। কিন্তু যখনই রাতে ছাদে যাই, আমার সেই রাতের কথা মনে পড়ে। সেই তারাভরা আকাশের কথা মনে পড়ে। সেই অদ্ভুত কথোপকথনের কথা মনে পড়ে। আর মনে হয় যে জীবনে সব সময় অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কখনো কখনো স্বপ্ন আর বাস্তবের মধ্যে সীমারেখা মিলেমিশে একাকার হয়ে যায়। সেই রাতের পর থেকে আমি প্রতিদিন রাতে আকাশের তারাদের দিকে তাকিয়ে একটা ছোট প্রার্থনা করি। প্রার্থনা করি যেন আমার পরিবার সবসময় সুখে থাকে। আর কখনো কখনো মনে হয় যে সেই তারারা হয়তো সত্যিই আমাদের কথা শোনে। হয়তো তারাই আমাদের এই সৌভাগ্য এনে দিয়েছে। আজ সন্ধ্যায় সুদীপ আমার কাছে এসে বলল, মা, আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কেমন মেয়ে? সুদীপ বলল, মা, মেয়েটা ঠিক তোমার মতো। সংসারী, ভালো স্বভাবের। আর তুমি জানো, সে বলেছে যে সে রাতে ছাদে তারা দেখতে ভালোবাসে। আমি হেসে বললাম, তাহলে তো খুব ভালো মেয়ে। কবে আনবি বাড়িতে? সুদীপ বলল, আগামী সপ্তাহে। আর মা, জানো একটা মজার ব্যাপার? মেয়েটা বলেছে যে সেও অদ্ভুত স্বপ্ন দেখে। আমার মনে সেই পুরানো দিনের কথা মনে পড়ল। আমি বললাম, কি ধরনের স্বপ্ন? সুদীপ বলল, সে বলেছে যে স্বপ্নে দেখে আমাদের পরিবার একসাথে একটা বড় বাড়িতে থাকছে। আর সেই বাড়ির একটা সুন্দর বাগান আছে। বাগানে অনেক ফুলের গাছ। আমি অবাক হয়ে বললাম, এটা তো খুব সুন্দর স্বপ্ন। সুদীপ বলল, হ্যাঁ মা, আর মজার ব্যাপার হল সেও একটা পুরানো চাবি স্বপ্নে দেখেছে। আমার গায়ে আবার কাটা দিল। আমি বললাম, কি ধরনের চাবি? ঠিক আমাদের সেই চাবির মতোই। সে বলেছে যে স্বপ্নে দেখেছে সেই চাবি দিয়ে একটা নতুন জগতের দরজা খোলা যায়। আমি ভাবলাম, এটা কি আবার কোনো ইশারা? কোনো নতুন রহস্যের সূচনা? সেই রাতে আমি রবিনকে সব বললাম। রবিন বলল, মীরা, মনে হচ্ছে আমাদের পরিবারের সাথে এই রহস্যময় ঘটনাগুলোর একটা বিশেষ সম্পর্ক আছে। আমি বললাম, কিন্তু এটা কি আসলে? কেন আমাদের সাথে এসব ঘটে? রবিন বলল, হয়তো আমাদের পূর্বপুরুষরা কোনো বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। হয়তো সেই ক্ষমতা আমাদের মধ্যেও আছে। পরের সপ্তাহে সুদীপ তার পছন্দের মেয়েটাকে নিয়ে এল। মেয়েটার নাম প্রিয়া। খুব সুন্দর, ভদ্র আর শিক্ষিত। প্রিয়া আমার সাথে কথা বলার সময় বলল, আন্টি, সুদীপ ভাই আমাকে আপনাদের সেই গুপ্তধনের কথা বলেছে। খুব আশ্চর্যের ঘটনা। আমি বললাম, হ্যাঁ, সত্যিই অবিশ্বাস্য। তুমিও কি এরকম অদ্ভুত স্বপ্ন দেখো? প্রিয়া একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ আন্টি, আমিও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখি। কিন্তু আমার পরিবার কেউ এগুলো বিশ্বাস করে না। আমি বললাম, আমরাও প্রথমে বিশ্বাস করতে পারিনি। কিন্তু এখন দেখছি যে কখনো কখনো স্বপ্ন সত্যি হয়ে যায়। প্রিয়া বলল, আন্টি, আমি একটা কথা বলি? আমার মনে হয় আমাদের পরিবারের মধ্যে একটা বিশেষ সংযোগ আছে। কি ধরনের সংযোগ? প্রিয়া বলল, আমার দাদি আমাকে ছোটবেলায় বলতেন যে আমাদের পরিবারের মেয়েরা বিশেষ ক্ষমতার অধিকারী। তারা ভবিষ্যতের ইঙ্গিত পায়। আমি অবাক হয়ে বললাম, সত্যি? তুমি কি সেই ক্ষমতা অনুভব করো? প্রিয়া মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আন্টি, আমি মাঝে মাঝে কিছু অনুভব করি। যেমন, আমি আজকে এখানে আসার আগেই জানতাম যে আপনারা আমাকে পছন্দ করবেন। আমার মনে হল যে প্রিয়া সত্যিই বিশেষ। এই মেয়ে আমাদের পরিবারের জন্য উপযুক্ত। সেই রাতে সুদীপ আর প্রিয়া ছাদে গিয়েছিল তারা দেখতে। আমি জানালা দিয়ে তাদের দেখছিলাম। হঠাৎ প্রিয়া উত্তেজিত হয়ে কিছু বলল। সুদীপও খুব আগ্রহী হয়ে তার কথা শুনছিল। পরে সুদীপ এসে আমাকে বলল, মা, প্রিয়া একটা অদ্ভুত কথা বলেছে। কি কথা? সুদীপ বলল, সে বলেছে যে আজ রাতে তারাদের অবস্থান দেখে তার মনে হচ্ছে যে আরও একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আমি বললাম, কি ধরনের ঘটনা? সে বলেছে যে এই ঘটনা আমাদের পরিবারকে আরও বড় করবে। আরও সুখী করবে।
আমি বুঝলাম না প্রিয়া কি বোঝাতে চাইছে, কিন্তু তার কথা শুনে মনে একটা ভালো অনুভূতি হল। 3 মাস পরে সুদীপ আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের পর প্রিয়া আমাদের সাথেই থাকত। প্রিয়া খুব ভালো পুত্রবধূ। সে আমাকে সাহায্য করত সব কাজে। রিয়াকেও খুব স্নেহ করত। একদিন প্রিয়া আমাকে বলল, মা, আমার একটা স্বপ্ন দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, কি স্বপ্ন? প্রিয়া বলল, স্বপ্নে দেখলাম যে আমাদের পরিবারে একটা নতুন সদস্য আসছে। আমি খুশি হয়ে বললাম, তুমি কি গর্ভবতী? প্রিয়া হেসে বলল, সেটা তো পরে জানা যাবে। কিন্তু স্বপ্নে আরও দেখেছি যে এই নতুন সদস্য আমাদের পরিবারে আরও বড় পরিবর্তন আনবে। 2 মাস পরে সত্যিই প্রিয়া গর্ভবতী হল। আমরা সবাই খুব খুশি। কিন্তু আসল আশ্চর্য ঘটল প্রিয়ার ডেলিভারির দিন। ডাক্তার বলল, এটা যমজ বাচ্চা। আমরা কেউ জানতাম না যে যমজ হবে। কিন্তু প্রিয়া বলল, মা, আমি জানতাম। স্বপ্নে 2 বাচ্চা দেখেছিলাম। 2 সুন্দর বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আমরা নাম রাখলাম অর্ক আর তারা। বাচ্চা 2 জন্মের পর থেকে আমাদের বাড়িতে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। যেমন অর্ক মাত্র 6 মাস বয়সে হাঁটতে শুরু করল। তারা 1 বছর বয়সে স্পষ্ট করে কথা বলতে পারত। ডাক্তাররা বলল এটা খুবই অস্বাভাবিক। কিন্তু আমাদের পরিবারে এখন অস্বাভাবিক ব্যাপারই স্বাভাবিক মনে হয়। অর্ক আর তারা 3 বছর বয়সে এমন কিছু কথা বলত যা শুনে আমাদের অবাক লাগত। একদিন অর্ক আমাকে বলল, দাদি, আমি জানি তুমি কোথায় আরও সোনা লুকিয়ে রেখেছ। আমি অবাক হয়ে বললাম, আমি তো কোনো সোনা লুকিয়ে রাখিনি। অর্ক বলল, দাদি, পুকুরের উপাশে যে বড় পাথরটা আছে তার নিচে। আমি আর রবিন গিয়ে দেখলাম। সত্যিই সেখানে আরও কিছু স্বর্ণের অলংকার পাওয়া গেল। তারা বলত, দাদি, আমরা রাতে স্বপ্নে দেখি যে একজন বুড়ো মানুষ আমাদের সাথে খেলা করে। আমি জিজ্ঞাসা করলাম, কেমন দেখতে সেই বুড়ো মানুষ? তারা বলল, সাদা দাড়ি, চোখে চশমা। সে বলে যে সে আমাদের পূর্বপুরুষ। এই কথা শুনে আমার গায়ে কাটা দিল। আমি সুদীপের দাদার একটা ছবি দেখালাম। তারা বলল, হ্যাঁ দাদি, ইনি। এইসব ঘটনার পর আমি বুঝলাম যে আমাদের পরিবারের সাথে অতিপ্রাকৃত জগতের একটা সম্পর্ক আছে। একদিন আমি প্রিয়াকে বললাম, প্রিয়া, তোমার কি মনে হয় না যে আমাদের পরিবার অন্য পরিবারগুলোর চেয়ে আলাদা? প্রিয়া বলল, হ্যাঁ মা, আমিও সেটা বুঝতে পারি। মনে হয় আমাদের পরিবারের উপর কোনো আশীর্বাদ আছে। আমি বললাম, তুমি কি ভয় পাও? প্রিয়া মাথা নাড়িয়ে বলল, না মা, মোটেই না। বরং আমি গর্বিত। আমি এমন একটা পরিবারের অংশ হতে পেরেছি যেখানে সবসময় কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটে। রিয়াও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখে। একদিন রিয়া বলল, দিদি, আমিও একটা স্বপ্ন দেখেছি। আমি জিজ্ঞাসা করলাম, কি স্বপ্ন? রিয়া বলল, স্বপ্নে দেখেছি যে আমি একজন বিখ্যাত লেখক হব। আর আমি আমাদের পরিবারের এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে একটা বই লিখব। আমি হেসে বললাম, সেটা তো ভালো স্বপ্ন। হয়তো সত্যিই হবে। রিয়া বলল, দিদি, আমার মনে হয় আমাদের এই গল্পগুলো মানুষ শুনতে চাইবে। কারণ এরকম অদ্ভুত ঘটনা খুব কম পরিবারেই ঘটে। আমি ভাবলাম, রিয়া ঠিকই বলেছে। আমাদের পরিবারের এই রহস্যময় যাত্রা সত্যিই অভূতপূর্ব। আজ যখন আমি আমাদের পুরো যাত্রার কথা ভাবি, তখন মনে হয় যে জীবন কত রহস্যময়। কেউ কখনো জানে না কখন কি ঘটবে। সেই রাতে ছাদে যদি সুদীপ আমাকে না বলতো তার স্বপ্নের কথা, আজকে হয়তো আমরা এত সুখী হতে পারতাম না। আর এখন আমাদের পরিবারে 2 নতুন প্রাণ, অর্ক আর তারা, যারা হয়তো আমাদের পরিবারে আরও নতুন নতুন রহস্যের সূচনা করবে। আমি প্রতিদিন রাতে তারাদের দিকে তাকিয়ে মনে মনে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সেই অজানা শক্তির কাছে যিনি আমাদের এই সৌভাগ্য দিয়েছেন। আর সবসময় প্রার্থনা করি যেন আমাদের পরিবার এভাবেই সুখে, শান্তিতে আর রহস্যে ভরপুর থাকে। কারণ আমি এখন বুঝেছি যে জীবনের সবচেয়ে সুন্দর অংশ হল এই অপ্রত্যাশিত মুহূর্তগুলো, যখন স্বপ্ন আর বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যায়। আর যখন পরিবারের সবাই মিলে একসাথে কোনো অ্যাডভেঞ্চারে যায়, তখন সেই স্মৃতিগুলো হয়ে ওঠে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের সেই গুপ্তধন আমাদের অর্থনৈতিকভাবে সচ্ছল করেছে। কিন্তু পারিবারিক বন্ধন আর ভালোবাসা, এটাই আমাদের আসল গুপ্তধন। আর এই গুপ্তধন কখনো শেষ হবে না। কারণ এটা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে। আমাদের বাচ্চারা যখন বড় হবে, তারাও হয়তো নতুন কোনো রহস্যের সন্ধান পাবে। আর এভাবেই আমাদের পরিবারের রহস্যময় যাত্রা চলতে থাকবে। নতুন নতুন অভিজ্ঞতায়, নতুন নতুন আশ্চর্যে, নতুন নতুন আবিষ্কারে। আমি শুধু প্রার্থনা করি যেন আমরা সবসময় একসাথে থাকতে পারি।
যেন আমাদের এই সুখের পরিবার কখনো ভেঙে না যায়। আর যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য ধরে রাখে, এই রহস্যময় যাত্রা অব্যাহত রাখে। কারণ আমি এখন বিশ্বাস করি যে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল একটা ভালোবাসার পরিবার পাওয়া। আর যদি সেই পরিবারে একটু রহস্য, একটু রোমাঞ্চ থাকে, তাহলে জীবন হয়ে ওঠে আরও সুন্দর।